এখন সেটা আপডেট করে হচ্ছে মোটামুটি সব কিছু এলইডি করে ফেলেছে। জাস্ট ডিলাক্সকে এনে হচ্ছে কিছু একটা হেডলাইট আর এলইডি সেট আপ বসিয়ে দেওয়া হয়েছে। আর একটা সবথেকে বড় ফিচার যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে দেখতে পাচ্ছি অনলাইনে একটু ঘাটাঘাটি করলে বা ফেসবুক বা ইউটিউবে হচ্ছে হোন্ডা হর্নেট 2.0 এবং এফজেড ভার্সন 4টা নিয়ে একটু বেশি মাতামাতি হচ্ছে। অনেকে বলছে যে এফজেড ভার্সন 4টা ভালো, অনেকে বলছে না হোন্ডা হর্নেট 2.0টা ভালো। তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আপনাদের সাথে একটু টুকটাক কথা বলবো। আমি যেতটুকু অনলাইন থেকে ঘাটাঘাটি করে তথ্য পেয়েছি অতটুকুর ভিত্তিতে, কারণ এখনো পর্যন্ত অত বড় ইউটিউবার হয়নি যে দুইটা গাড়ি আমাকে রিভিউ করার জন্য দিবে। তো চলেন শুরু করা যাক। মূলত দুইটা বাইকের মধ্যে কম্পারিজনটা করা হচ্ছে মূলত প্রাইস ট্যাগের কারণে, কারণ আর দুইটা বাইকই হচ্ছে একই টাইমে লঞ্চ হয়েছে বলতে গেলে। তো ইয়ামাহা এবং হোন্ডা প্রায় সূচনা লগ্ন থেকে কিন্তু বাংলাদেশে আছে, বাইক মার্কেটের সূচনা লগ্ন থেকে। কারণ আগে যদি কথা বলি তাহলে হোন্ডার যে সিডি 100 বা সিডি 80 এই গাড়িগুলো কিন্তু অনেক পপুলার ছিল। আর হোন্ডার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে বাইক বা মোটরসাইকেল নাম দিয়ে যতটা না আসলে এই বাহনটাকে চেনা হয়েছে তার থেকে বেশি চেনা হয়েছে হোন্ডা। মানে যদি বলতে চাই যে কেউ রাস্তায় দেখলে বলছে হ্যাঁ হোন্ডা যাচ্ছে, কিন্তু হোন্ডা যে আসলে একটা কোম্পানির নাম, মানে হোন্ডার কারণে এতটাই বিষয়টা ম্যানিপুলেট হয়ে গেছে যে আসলে মানুষ হোন্ডা বলতে বাইককেই বুঝতো। আর ইয়ামাহার কথা যদি বলি, ইয়ামাহা তো RX100 যে বাইকটা আছে সেটা দিয়ে পুরো মার্কেট দাপিয়ে বেরিয়েছে এক সময়। এখনো কিন্তু এটার পপুলারিটি আছে, অনেকে চায় যে একটা RX100 নেওয়ার জন্য। এক্ষেত্রে হচ্ছে এত বড় দুইটা কোম্পানির বাইক একই টাইমে লঞ্চ করেছে, দুইটাই নতুন বাইক। যদিও হচ্ছে এই বাইকগুলা ইন্ডিয়ার মার্কেটে অনেক আগে থেকে ছিল, কিন্তু বাংলাদেশের মার্কেটে কিন্তু তখনও পর্যন্ত লঞ্চ করা হয়নি, যার ফলে হচ্ছে একই সময় দুইটা লঞ্চ করাতে একটু মাতামাতিটা বেশি হচ্ছে। আচ্ছা যাই হোক, প্রথমে শুরু করে হচ্ছে ইয়ামাহা এফজেড ভার্সন 4 ভার্সন 3 ডিলাক্স থেকে হচ্ছে যে আপডেটেশনগুলো হচ্ছে ইয়ামাহা ভার্সন 4 এসেছে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে মিটার কনসোলটা অনেকটা MT R15 এর মতো করেছে, কিন্তু গিয়ার ইন্ডিকেটর এখনো দেওয়া হয়নি। হয়তো এফজেড সিরিজে গিয়ার সেন্সরটা আসলে এখনো পর্যন্ত অ্যাড করা হয়নি। আর ইঞ্জিনের কথা যদি বলি, ইঞ্জিন হচ্ছে সেই পুরাতন ইঞ্জিনটাই যেটা এফজেড সিরিজে আগে থেকে ব্যবহার করে আসছি ইয়ামাহা, সেই সেম ইঞ্জিন 13.3 নিউটন মিটার টর্কের যে ইঞ্জিনটা সেটাই। ওই ইঞ্জিনে তেমন কোনো মেজর কোনো চেঞ্জ নেই, তেমন কোনো পাওয়ার আউটপুট বা অন্য কোনো বিষয়ে কোনো আপডেটেশন নেই। আর গিয়ার ট্রান্সমিশন হিসেবে 5টা গিয়ারই ব্যবহার করা হয়েছে। আর প্রাইজের ক্ষেত্রে হচ্ছে প্রাইস একটু বৃদ্ধি করেছে অবশ্যই, বলতে গেলে 3 লাখ টাকায় 2,99,500 টাকা, তো এক্ষেত্রে তো 3 লাখ টাকা ধরাই যায়। 3 লাখ টাকা করেছে, পরে হচ্ছে আর একটু ওভার প্রাইস হিসেবে এসেছে। আর মেজর যদি কিছু বিষয় বলি, মেজর বিষয় বলতে হচ্ছে সব সেট আপ হচ্ছে এলইডি করেছে। আগে মূলত ইন্ডিকেটরগুলো, বিশেষ করে ভার্সন 3 ডিলাক্সে হচ্ছে ইন্ডিকেটরগুলো হচ্ছে আপনার হ্যালোজেন ছিল, এখন সেটা আপডেট করে হচ্ছে মোটামুটি সব কিছু এলইডি করে ফেলেছে, ঠিক আছে। আর লুকসের ক্ষেত্রে হচ্ছে জাস্ট হেডলাইটটাই চেঞ্জ হয়েছে। আর স্টিকারিং এবং কালারিংয়ে কিছুটা চেঞ্জ এসেছে, তবে ম্যাক্সিমামের ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায় তাহলে ডিলাক্সের সাথে অনেকটাই মিল পাওয়া যায়। জাস্ট ডিলাক্সকে এনে হচ্ছে কিছু একটা হেডলাইট আর এলইডি সেট আপ বসিয়ে দেওয়া হয়েছে। আর একটা বিষয় হচ্ছে ভার্সন 4-এ এনেছে, সেটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোলের আসলে যদি কাজটা একটু বলতে চাই, এক্ষেত্রে হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল করে কি সামনের চাকা এবং পিছনের চাকা। অনেক সময় হয় কি আমরা যখন বালিতে বা কাদাতে হচ্ছে গাড়িটা চালানো ট্রাই করি, তখন কিন্তু চাকা স্লিপ করে, বা হয়তো দেখা গেল যে পেছনের চাকাটা ফ্রিভাবে ঘুরছে, সামনের চাকাটা আটকে আছে। তো এরকম বিষয়গুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার ট্র্যাকশন কন্ট্রোলটা কাজে দেয় মূলত দুইটা চাকার ঘূর্ণনের ব্যালেন্স তৈরি করার জন্য মেকানিক্যালি। এটা হচ্ছে মূলত ট্র্যাকশন কন্ট্রোলের যে সিস্টেমটা থাকে সেটা হচ্ছে ইসিউর মাধ্যমে ঘটে। সেন্সর পেছনেও থাকে সামনেও থাকে, দুইটার সেন্সরই হচ্ছে যে একই সাথে ইসিউতে ডাটা পাঠায়, দেন হচ্ছে ইসিউ সে অনুযায়ী হচ্ছে গাড়ির ঘূর্ণন বা সব কিছুই হচ্ছে নিয়ন্ত্রণ করে। অনেকে আবার ট্র্যাকশন কন্ট্রোলের যে সেন্সর বা টিপিউ সেন্সর সেটার যে পিছনের চাকায় রিমের মতো থাকে, এবিএস এর মতো, সেটা দেখে অনেকে মনে করতে পারে যে ডুয়েল চ্যানেল এবিএস হয়তো দিয়েছে, কিন্তু না, এই ভুল ভ্রান্তির মধ্যে থাকবেন না, সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। আর যাই হোক এতটুকুই। আর মেজর তেমন কোনো বিষয় আসলে ভার্সন 4-এ আসেনি। এখন আসি হোন্ডা হর্নেট 2.0-তে যদি বলি যে কি দেওয়া হয়েছে যেগুলো চোখে পড়ার মতো। প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশন, যেটা আসলে আমরা ম্যাক্সিমাম প্রিমিয়াম যে বাইকগুলো আছে এগুলোতে বেশি দেখে থাকি।
এটা আসলে হচ্ছে একটা প্রিমিয়াম লুকসের পাশাপাশি হচ্ছে প্রিমিয়াম একটা পারফরমেন্স দেয়, বাইকের ব্যালেন্সটা অনেকটাই ঠিক হয়ে যায় এক্ষেত্রে। আর এছাড়া স্লিপার ক্লাস এসিস্ট এবং স্লিপার ক্লাস ব্যবহার করা হয়েছে, যেটা তো হচ্ছে যে ডাউন শিফটের ক্ষেত্রে যে ধাক্কাটা লাগে বাইকে সেই জিনিসটা আর হয় না, বা যাই বলি ইঞ্জিনে যে একটা প্রেসার পড়ে ওই প্রেসারটা হচ্ছে যে তখন আর এতটা পরিমাণে হয় না। এটা আসলে বাইক যখন আপনি বিশেষ করে স্পিডে চালাবেন ওই ক্ষেত্রে কিন্তু অনেকটাই কাজে দেয়। আর সিসির ক্ষেত্রে যদি বলতে চাই 184 সিসির একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা 15.5 নিউটন মিটার টর্ক আপনি আউটপুট পাবেন, অনেকটাই কিন্তু পাওয়ারফুল একটা বাইক। আর হোন্ডার হর্নেট বাইকটা কিন্তু আমার আগে থেকে পার্সোনালি ভালো লাগে। আমি অনেক সময় দেখা যায় যে কারোর বাজেট একটু কম থাকলে আমি হর্নেটটাকে সাজেস্ট করি, এক্স ব্লেডটাকে অতটা সাজেস্ট করি না, যদিও দুইটাতে সিমিলার ইঞ্জিনই ব্যবহার করা হয়েছে। আর যেহেতু সিসি বৃদ্ধি করা হয়েছে এক্ষেত্রে হচ্ছে ব্রেকিংটাও তো অবশ্যই সেই অনুযায়ী মেনটেন করা প্রয়োজন। সেই ক্ষেত্রে হর্নেটে দেখতে পাচ্ছি ব্যবহার করা হয়েছে 110 সেকশন সামনে, আর পেছনে হচ্ছে 140 সেকশনের টায়ার। আর দুইটার কারণে আসলে ব্রেকিং কিন্তু অনেকটা ভালো হয়েছে। আর বাকি যে বিষয়গুলো ডিজাইন লুক তো অবশ্যই যার যার পার্সোনাল অপিনিয়ন। তো এক্ষেত্রে হচ্ছে আমি যদি দুইটার বিষয়ে বলি, যে কিন্তু ফিচার এবং যদি আমরা পারফরমেন্সের কথা বলি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হর্নেটটা এগিয়ে থাকবে অনেকাংশে। তার প্রথম কারণ হচ্ছে প্রাইস, কারণ একটা বাইক ইয়ামাহা ভার্সন 4 এর প্রাইসটা রাখা হয়েছে কিন্তু অলমোস্ট 3 লাখ টাকা, আর সেখানে হচ্ছে হর্নেটটার প্রাইসটা রাখা হয়েছে 2,90,000 এর আশেপাশে। তো 2,90,000 মানে 10,000 টাকার একটা ডিফারেন্স, যেখানে কিন্তু আপনি যদি দেওয়া নেওয়ার বিষয়টা বলেন, দেওয়া নেওয়ার বিষয় কিন্তু হর্নেটে অনেকটা পরিমাণে বেশি দেওয়া হয়েছে, ঠিক আছে, ইয়ামাহার তুলনায়। এই ক্ষেত্রে আমি অবশ্যই প্রাইস ট্যাগের ক্ষেত্রে হচ্ছে যে হর্নেটকে এগিয়ে রাখ, ঠিক আছে। তবে এখানে আসলে কোনোটাতে কম দিয়েছে, কোনোটাতে হচ্ছে বেশি দিয়েছে। যেমন আমি যদি আপসাইড ডাউনের কথা বলি, যেটা হর্নেটে দেওয়া হয়েছে, কিন্তু ইয়ামাহাতে হচ্ছে যে ওরকম কোনো সাসপেনশন দেওয়া হয়নি। তবে যে সাসপেনশনটা ইয়ামাহাতে দেয় ওইটাও কিন্তু তেমনটা খারাপ না। তো ইয়ামাহার ভার্সন 3 ইন্ডিয়ানটাতে কিন্তু সেম সাসপেনশন সেটআপে কিন্তু ব্যবহার করা হচ্ছে, পিছনেরটা না, আমি সামনেরটার কথা বলছি মূলত। যেমন এফজেডে হচ্ছে আবার ট্র্যাকশন কন্ট্রোলটা দেওয়া হয়েছে, যেটা কিন্তু হর্নেটে দেওয়া হয়নি। আবার হর্নেটে হচ্ছে যে স্লিপার ক্লাসটা দেওয়া হয়েছে। এখন যে যেভাবে বাইক ব্যবহার করে সে অনুযায়ী হচ্ছে বাইকটা নিবে আশা করি। আর আমার মনে হয় না এত বিভ্রান্ত হওয়ার কিছু আছে। আর প্রাইসটা আসলে হর্নেটের একটু বেশি হওয়ার কথা ছিল ইয়ামাহা ভার্সন 4 তুলনায়, যেহেতু বিভিন্ন জিনিস কিন্তু ইয়ামাহার থেকে বেশি হর্নেটে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমি যদি মেজর পয়েন্ট বলি সেটা হচ্ছে যে আপসাইড ডাউন সাসপেনশন, এছাড়া হচ্ছে ইঞ্জিনের সিসি, এই দুইটা বিষয় তো একদম চোখে পড়ার মতোই বা ফিল করার মতো। তো এক্ষেত্রে হচ্ছে আসলে হর্নেটের কেন হোন্ডা দাম কমিয়ে রাখতে পেরেছে, ইয়ামাহা কেন পারেনি, সেটা আসলে ওরাই বলতে পারবে। কারণ ইন্ডিয়ান মার্কেটে কিন্তু ইয়ামাহা এফজেডএস এর প্রাইস কিন্তু হর্নেট থেকে অনেকটাই কম। আমার ধারণা মতো হচ্ছে 10 থেকে 15,000 রুপির মতো কম এরকম হবে। তো সেখানে হচ্ছে ইয়ামাহা বাংলাদেশে এসে কেমন দাম বেড়ে যায় সেটা ইয়ামাহাই বলতে পারবে। আমি আশা করব যে হর্নেটের থেকে যেন প্রাইসটা ইয়ামাহা এফজেড ভার্সন 4 এ কমিয়ে আনা হয়, তাহলে আশা করি আমার মতে দুইটায় কম্পিটিট করার মতো হবে। আর পাওয়ার আউটপুটের হিসাব করে তো আসলে বাইক সবাই নেয় না, অনেকে কমফোর্টের হিসাব করে নেয়, অনেকে হচ্ছে যে লং টাইম ইউজিবিলিটির জন্য নেয়। পাওয়ার টর্কের হিসাব করে যদি সবাই বাইক নিত তাহলে আমার মনে হয় প্রাইসের দিক দিয়ে 4Bটা এগিয়ে থাকতো। তো এক্ষেত্রে হচ্ছে যার যার পার্সোনাল অপিনিয়ন এতটুকুই। তো এই বিষয়গুলো নিয়ে আসলে এতটা কনফিউশন হওয়ার মনে হয় না কোনো প্রয়োজনীয়তা আছে। আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।